হ্যালো বন্ধুরা, ইকোসিস্টেম যে চ্যাপ্টার আছে তার এটা লাস্ট ভিডিও। তো আজকের টপিক হলো নিউট্রিয়েন্ট সাইক্লিং বা পুষ্টিকর যে সমস্ত পদার্থ আছে তাদের চক্রাকারে কিভাবে আবর্তিত হয় সেটা। যে আমাদের পরিবেশে কি যে বিভিন্ন রকমের মৌল আছে, যৌগ আছে, যেটা জীবের কাজে লাগে। উদ্ভিদ প্রাণী তাদের নিজের কার্যকলাপ সম্পূর্ণ করার জন্য কাজে লাগায়, কিন্তু সে প্রাচীনকাল থেকে, যবে থেকে জীবের সৃষ্টি হয়েছে তবে থেকেই কাজে লাগাচ্ছে। সে কার্বন হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, সেটাকেই কাজে লাগাচ্ছে নিজেদের কাজে। তো এটা তো মনে হতে পারে যে এগুলো একসময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু শেষ হচ্ছে না কেন এত বছর থেকে ইউজ করার মাধ্যমেও? কারণ এগুলো শুধু ব্যবহারই হয় না, তার সঙ্গে সঙ্গে উৎপাদনও হয়। এবং এই উৎপাদন এবং ব্যবহার, এই যে দুটো প্রক্রিয়া, এটা চক্রাকারে সম্পন্ন হয়। এবং তার ফলে এগুলো কখনো পরিবেশ থেকে নিঃশেষিত হয় না। এটাই পরিবেশের নিয়ম, প্রকৃতির নিয়ম। কারণ এগুলো যদি নিঃশেষিত হয়ে যায় তো পৃথিবীতে কোনো জীব বেঁচে থাকবে না। যেমন অক্সিজেন, সেটা যদি নিঃশেষিত হয়ে যায় তো কোনো জীব বাঁচবে না। তাই অক্সিজেন যেমন ব্যবহারও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে উৎপাদনও হচ্ছে। তো এটা চক্রাকারে হয়ে থাকে, তো এগুলো এখানে পড়তে হবে। তো শুরু করা যাক। এনসিইআরটিতে কী আছে? ইউ হ্যাভ স্টাডিজ ইন ক্লাস 11 দ্যাট অর্গানিজমস নিড এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস টু গ্রো, রিপ্রোডিউস অ্যান্ড রেগুলেট ভ্যারিয়াস বডি ফাংশন। তো ক্লাস 11-এর চ্যাপ্টারে আমরা পড়েছি কি যে যে কোনো জীবকে তার বৃদ্ধির জন্য, তার জনন কার্য সম্পন্ন করার জন্য, তার দেহের বিভিন্ন যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য কি সর্বদা তাকে পুষ্টি দ্রব্য, পুষ্টি পদার্থ কি প্রয়োগ করতে হয়। The amount of nutrients such as carbon, nitrogen, phosphorus, calcium, etc. present in the soil at any given time is referred to as the standing state. যে যে কোনো একটা মুহূর্তে, একটা সময়ে মাটির মধ্যে কতটা পরিমাণের নিউট্রিয়েন্টস, পুষ্টিকর পদার্থ বা মৌল যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম উপস্থিত থাকে, সেটা হলো কি, সেটাকে স্ট্যান্ডিং স্টেট বলা হয়। তো স্ট্যান্ডিং স্টেট কি? স্ট্যান্ডিং ক্রপ পড়েছিলাম আমরা কোথায়? ইকোসিস্টেমে এর আগে। এই স্ট্যান্ডিং স্টেট এখানে পড়ছি নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ে। তো স্ট্যান্ডিং স্টেট কি? যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে মাটির মধ্যে কতটা পরিমাণে যে বিভিন্ন রকমের পুষ্টি দ্রব্য মৌলগুলি থাকে, যেটা কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, তো সেটাই হলো স্ট্যান্ডিং স্টেট। তো এটা মনে রাখার একটা ট্রিক হলো এসএসএস, স্ট্যান্ডিং স্টেট কোথায় আছে? সয়েলে। সয়েলে কী থাকে? সয়েলে, এই মাটিতে এগুলো থাকে সব, তাই সহজে এগুলো মনে থাকবে। এটা রিলেটেড করে মনে রাখার একটা ট্রিক। কারণ অনেক সময় স্ট্যান্ডিং ক্রপ আর স্ট্যান্ডিং স্টেটের মধ্যে অনেক সময় গুলিয়ে যায়, তার জন্য। ইট ভ্যারাইজ ইন ডিফারেন্ট কাইন্ডস অফ ইকোসিস্টেম অ্যান্ড অলসো অন এ সিজনাল বেসিস। তো এটা বিভিন্ন রকম ইকোসিস্টেমে স্ট্যান্ডিং স্টেট বিভিন্ন রকম। তারপর আবহাওয়ার উপরে ভিত্তি করে এটা চেঞ্জ হতে থাকে। তো একটা নির্দিষ্ট সময়ে কোনো মাটিতে কতটা পরিমাণ ফসফরাস আছে, সেটা হলো ফসফরাসের স্ট্যান্ডিং স্টেট। কতটা পরিমাণ ক্যালসিয়াম আছে, সেটা হলো ক্যালসিয়ামের স্ট্যান্ডিং স্টেট। What is important is to appreciate that nutrients which are never lost from the ecosystem, rather they are recycled time and again indefinitely. তো যেটা বললাম সেটাই, শুরুতে যেটা বলেছিলাম ওটাই লেখা আছে, যেটা একটা বিশেষ বিষয় যে যে নিউট্রিয়েন্টস বা পুষ্টি দ্রব্য যেগুলো কি নেভার লস্ট ফ্রম দ্য ইকোসিস্টেম, যে বাস্তুতন্ত্র থেকে কোনো দিন শেষ হয়ে যাবে না। তার পরবর্তী থেকে তারা কী হয়? রিসাইকেলড হয়, তারা পুনরায় উৎপাদিত হয়। ব্যবহার হয়ে গেল একবার, তারপর সেখান থেকে আবার তৈরি হবে, এরকম। অ্যান্ড টাইম অ্যান্ড এগেন ইনডিফিনাইটলি, এবং সেটা বারবার হতেই থাকে, হতেই থাকে। দ্য মুভমেন্ট অফ নিউট্রিয়েন্ট এলিমেন্ট থ্রু দ্য ভ্যারিয়াস কম্পোনেন্টস অফ অ্যান ইকোসিস্টেম ইজ কল্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং। যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট এলিমেন্টের, যে সেটা কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, এই যে নিউট্রিয়েন্ট এলিমেন্ট, তার যে তার বিভিন্ন এই যে কম্পোনেন্টগুলো, তার যে মুভমেন্টটা, এই যে মুভমেন্টটা হয়ে থাকে চক্রাকারে, তো সেটাকেই বলা হয় নিউট্রিয়েন্ট সাইক্লিং। যে কেউ ব্যবহার করছে, কেউ উৎপাদন করছে, এভাবে চক্রাকারে যে আবর্তটা দেখা যায় সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইক্লিং। অ্যানাদার নেম অফ নিউট্রিয়েন্ট সাইক্লিং ইজ বায়োজিওকেমিক্যাল সাইকেল। বায়ো মানে লিভিং অর্গানিজম, জিও মানে রক, এয়ার, ওয়াটার ইত্যাদি। তো এর আরেকটা নাম হচ্ছে বায়োজিওকেমিক্যাল সাইকেল। কারণ কি? বায়ো মানে জীবের মধ্যে, এবং জিওকেমিক্যাল মানে রক্স, এয়ার, ওয়াটার এর মধ্যে হয়ে থাকে। যে জীবের সঙ্গে বাতাস, জল, পাথর ইত্যাদির মধ্যে যে চক্রাকার আবর্তন হচ্ছে, তার জন্য একে বায়োজিওকেমিক্যাল সাইকেলও বলে। নিউট্রিয়েন্ট সাইকেলের আর টু টাইপ, একটা গ্যাসিয়াস আর একটা হচ্ছে সেডিমেন্টারি, দুই প্রকারের হয়। তো দ্য
reservoir for gaseous type of nutrient cycle exist in the atmosphere, and for the sedimentary cycle the reservoir is located in earth crust. তো গ্যাসিয়াস নিউট্রিয়েন্টস আছে আর সলিড বা সেডিমেন্টারি নিউট্রিয়েন্টস আছে। তো গ্যাসিয়াস নিউট্রিয়েন্টসের যে এটা রিজার্ভারটা বা যেখানে গ্যাসিয়াস যে নিউট্রিয়েন্টস আছে সেগুলো জমা হয়, তো সেগুলো কোথায় কোথায় জমা হয়, সেটা ওই রিজার্ভারটা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। গ্যাসিয়াস যে নিউট্রিয়েন্টস আছে তাদের রিজার্ভার হচ্ছে বায়ুমণ্ডল। রিজার্ভার মানে যেখানে সঞ্চক সেটা হচ্ছে বায়ুমণ্ডল, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন সাইকেল, এইগুলো কি, এগুলো রিজার্ভার হচ্ছে কি বায়ুমণ্ডল। আর সেডিমেন্টারি সাইকেল যেমন সালফার ফসফরাস সাইকেল, দ্য রিজার্ভার ইজ লোকেটেড ইন আর্থ ক্রাস্ট। সেডিমেন্টারি সাইকেলে যেমন সালফারের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে সেটা কোথায় থাকে, আর্থ ক্রাস্ট, পৃথিবীর উপরিভাগে যে ভূপৃষ্ঠ আছে সেখানে হয়ে থাকে, সেটা হচ্ছে তার রিজার্ভার। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন সয়েল ময়েশ্চার, পিএইচ, টেম্পারেচার রেগুলেট দ্য রেট অফ রিলিজ অফ নিউট্রিয়েন্টস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। যে বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ প্রথমেই পড়েছিলাম, যে যে এনভায়রনমেন্ট বা চারপাশের যে পরিবেশ সেগুলো এর উপর প্রভাব বিস্তার করে। তো সেগুলো কী কী প্রভাব বিস্তার করে, যে সয়েল মাটিটা কেমন, ময়েশ্চার আর্দ্রতা কেমন, পিএইচ কেমন, তাপমাত্রা কেমন, এগুলো রেগুলেট করে যে কতটা নিউট্রিয়েন্ট অ্যাটমসফিয়ারে রিলিজ হবে বা কতটা সেডিমেন্ট হবে, এগুলো এই সমস্ত ফ্যাক্টরের উপরও নির্ভর করে। দ্য ফাংশন অফ দ্য রিজার্ভার is to meet with the deficit which occurs due to imbalance in the rate of influx and efflux. তো রিজার্ভার আমরা দেখেছিলাম যে রিজার্ভারটা কি, যে গ্যাসিয়াস নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে রিজার্ভার অ্যাটমসফিয়ার, সেডিমেন্টাল নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে রিজার্ভার হচ্ছে আর্থ ক্রাস্ট। তো এই রিজার্ভারের কাজটা কি, রিজার্ভারের কাজ কি, এর মধ্যে সঞ্চিত থাকে, তো যখন প্রয়োজন পড়বে তখন এখান থেকে কি সেটা সেই চাহিদাটা পূরণ করবে, সেই ঘাটতিগুলো পূরণ করবে। যে কোনো কারণে ইনফ্লাক্স হয়তো খুব বেশি পরিমাণে উৎপাদনের তুলনায় ব্যবহার বেশি হয়ে গেছে, বা ব্যবহারের তুলনায় উৎপাদন বেশি হয়ে গেছে, একটা ইনব্যালেন্স, একটা অসাম্যতা চলে এসছে, তো সেই সাম্যতাটা নিয়ে আসবে এই রিজার্ভারগুলো। এগুলো যদি ঘাটতি হয় তো আরও বেশি পরিমাণে প্রদান করবে, যদি বেশি হয়ে যায় তো সেটাকে আবার নিজের মধ্যে সঞ্চয় করে নেবে। এভাবে একটা ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এই রিজার্ভারগুলো। You have made a detailed study of nitrogen cycle in class 11. Here we discuss carbon and phosphorus cycle. তো নাইট্রোজেন সাইকেল সেটা ডিটেলসে মিনারেল নিউট্রিশন যে চ্যাপ্টার আছে সেখানে ক্লাস 11 আমরা পড়েছি। তো এখানে আসবে দুটো সাইকেল, একটা হচ্ছে কার্বন সাইকেল যেটা গ্যাসিয়াস নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে, আর একটা হচ্ছে ফসফরাস সাইকেল যেটা সেডিমেন্ট নিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে। তো কার্বন সাইকেলটা পড়া হবে, এই যে এখানে ছবিও দেওয়া আছে কার্বন সাইকেলের, তো পড়ে নিই তারপর ছবিটা দেখে নেব। কার্বন সাইকেল. When you study the composition of living organisms, carbon constitutes 49% of dry weight of organisms and is next only to water. যে কোনো জীবকে যদি পর্যবেক্ষণ করে দেখি যে সেটা কী কী নিয়ে গঠিত, তো দেখা যাবে সেখানে কার্বন হচ্ছে 49%, যে একটা জীবের শুষ্ক ওজনের 49% হচ্ছে কার্বন, যেটা জলের পরে অবস্থান করে। জল 70 থেকে 90% দেখেছিলাম, আর জলের পরেই কার্বনের পরিমাণটা সবচেয়ে বেশি, শুষ্ক ওজনের 49%। এটা 49% শুষ্ক ওজনের, আর ওয়াটার যেটা ছিল 70 থেকে 90%, এটা টোটাল ওজনের। ইফ উই লুক অ্যাট দ্য টোটাল কোয়ান্টিটি অফ গ্লোবাল কার্বন উই ফাইন্ড দ্যাট 71% কার্বন ইজ ফাউন্ড ডিজলভড ইন ওশিয়ান। যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যতটা কার্বন আছে তার 70, বিশ্ব ব্রহ্মাণ্ড না, পুরো পৃথিবীতে যতটা কার্বন আছে তার 71% কার্বন থাকে কোথায়, সমুদ্রে দ্রবীভূত অবস্থায় থাকে, কার্বন ডাইঅক্সাইড রূপে বা অন্য কোনো রূপে দ্রবীভূত অবস্থায় থাকে 71% কার্বন। দিস ওসিয়ানিক রিজার্ভার রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তো কার্বন ডাইঅক্সাইড যেটা বায়ুমণ্ডলে আছে, তো তার রিজার্ভার হিসেবে কাজ করে এই সমুদ্রের মধ্যে সঞ্চিত কার্বন, যেটা কার্বন ডাইঅক্সাইড রূপে থাকে। দ্য ওসিয়ানিক রিজার্ভার রেগুলেট দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তো বায়ুমণ্ডলে কতটা কার্বন ডাইঅক্সাইড থাকবে তার রিজার্ভার হিসেবে কাজ করছে এই সমুদ্রের, রিজার্ভার হিসেবে কাজ করে। ডু ইউ নো দ্যাট দ্য অ্যাটমসফিয়ার অনলি কন্টেন অ্যাবাউট 1% অফ টোটাল গ্লোবাল কার্বন। যে পুরো পৃথিবীতে যতটা কার্বন আছে তার তো 71% দেখছি সমুদ্রে আছে, কিন্তু মাত্র 1% থাকে কোথায়, বায়ুমণ্ডলে, মাত্র 1%।
আর এই সমুদ্রে যে এত কার্বন থাকে সেটা অনেকটাই কার্বন ডাইঅক্সাইড রূপে থাকে এবং সেটা কি রিজার্ভার হিসেবে কাজ করে, বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড আছে তার রিজার্ভার হিসেবে কাজ করে। ফসিল ফুয়েল অলসো রিপ্রেজেন্ট এ রিজার্ভার অফ কার্বন। জীবাশ্ম জ্বালানি আছে সেটা কার্বনের রিজার্ভার হিসেবে কাজ করে। জীবাশ্ম জ্বালানি ফসিল যেটা আছে, যে কোনো একটা জীবের দেহ যদি নিচে পড়ে যায় তো পাথরের চাপা পড়ে যাওয়ার পর কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে থাকার পর যেটা তৈরি হয় সেটা জীবাশ্ম জ্বালানি। সো সেটা হচ্ছে কার্বনের উৎস, কার্বনের রিজার্ভার। কার্বন সাইক্লিং অকার্স থ্রু অ্যাটমসফিয়ার, ওশিয়ান অ্যান্ড থ্রু লিভিং অ্যান্ড ডেড অর্গানিজম। তো কার্বন যে সাইক্লিংটা বা চক্রাকার পথটা হয়ে থাকে সেটা কোন কোন পথের মাধ্যমে হয়ে থাকে? তো এর মধ্যে আছে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, ওশিয়ান সমুদ্র, থ্রু লিভিং অ্যান্ড ডেড অর্গানিজম জীবন্ত জীব আছে, মৃত জীব আছে, এদের মধ্য দিয়ে কার্বনের সাইক্লিংটা হয়ে থাকে। অ্যাকর্ডিং টু ওয়ান এস্টিমেট 4 × 10⁻13 kg of carbon is fixed in the biosphere through photosynthesis annually. তো একটা এস্টিমেটের মাধ্যমে জানা গেছে যে প্রতি বছর শুধুমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে পুরো জীবমণ্ডলে 4 × 10⁻13 kg কার্বন ফিক্সড হয়। যে প্রতি বছর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলে 4 × 10⁻13 kg কার্বন জমা হয় বা ফিক্সড হয়। A considerable amount of carbon return to the atmosphere as carbon dioxide through respiratory activities of the producer and consumers. তো এটা তো উৎপাদন দেখলাম যে 4 × 10⁻13 কেজি কার্বন ফিক্সড হচ্ছে। এবার বায়ুমণ্ডলে যে ত্যাগ সেটা কি কার্বন ডাইঅক্সাইড রূপে ত্যাগ হয় রেসপিরেশনের মাধ্যমে। আমরা অনেকেই জানি যে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ হয়ে যায়। তো প্রডিউসার, কনজিউমার প্রত্যেকেই কী করে এই কার্বন ডাইঅক্সাইডটাকে রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করে দেয়। Decomposers also contribute substantially to carbon dioxide pool by their processing of waste materials and dead organic matter of lands or ocean. যারা বিয়োজক আছে বা ডিকম্পোজার্স আছে তারাও কি করে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে কার মাধ্যমে, যে কোনো অস্ট ম্যাটেরিয়ালকে বা কোনো মৃত জীবজন্তুকে যখন পচাগলিত অংশকে তারা বিয়োজিত করে তো সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেটা পরিবেশে চলে যায় বা বায়ুমণ্ডলে চলে যায়। সেটা ল্যান্ডের হতে পারে বা ওশিয়ানের হতে পারে, যে স্থলভূমির হতে পারে, জলভূমির হতে পারে, যে কোনো ইকোসিস্টেমে টেরেস্ট্রিয়াল হোক বা অ্যাকোয়াটিক হোক সেখানে ডিকম্পোজার বা বিয়োজকগুলো যখন কোনো মৃত্যুগলিত পচা জীবজন্তুকে পাচিত করে কিংবা কোনো ওয়াস্ট ম্যাটেরিয়ালকে পাচিত করে তো সেখান থেকে কি কার্বন ডাইঅক্সাইডের ত্যাগ হয়ে যায়। সাম অ্যামাউন্ট অফ দ্য ফিক্সড কার্বন ইজ লস্ট টু সেডিমেন্টস অ্যান্ড রিমুভড ফ্রম সার্কুলেশন। আবার কিছু পরিমাণ কার্বন কি হয় যে সেডিমেন্ট আকারে, এই যে পৃথিবীর উপরিভাগের স্তর আকারে সেটা লস হয়ে যায়, সার্কুলেশন থেকে চক্রাকার পথ থেকে বেরিয়ে যায়। বার্নিং অফ উড, ফরেস্ট ফায়ার অ্যান্ড কম্বাশন অফ অর্গানিক ম্যাটার, ফসিল ফুয়েল, ভলক্যানিক অ্যাক্টিভিটি আর অ্যাডিশনাল সোর্সেস ফর রিলিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। তাছাড়া যে জ্বালানি, যে কোনো কাঠ বা গাছপালা যদি পোড়ানো হয় তো সেখান থেকে ফরেস্ট ফায়ার বা দাবানল যেটাকে বলে, অ্যান্ড কম্বাশন অফ অর্গানিক ম্যাটার বা বিভিন্ন জৈব যৌগকে যদি কম্বাশন করা হয় বা জ্বালানো হয় বা পোড়ানো হয়, তা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানো, কোনো জীবাশ্মকে কাঠ কয়লাকে জ্বালানো, তারপর ভলক্যানিক অ্যাক্টিভিটি, তারপরে যে অগ্নুৎপাত হয়ে থাকে, এই সবের মাধ্যমে কী হয় যে যেখানেই পোড়ানোর ব্যাপারটা আসছে সেখানে কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয় এবং সেটা কি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে যায়। তো এইভাবে কার্বন ডাইঅক্সাইডগুলো অনেক প্রক্রিয়ার মাধ্যমে কি বায়ুমণ্ডল এই নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে, এই দাবান এই কম্বাশন বা পোড়ানোর প্রক্রিয়ার মাধ্যমে, তারপর ডিকম্পোজিশনের মাধ্যমে, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে আসছে। আবার উদ্ভিদরা কি এই কার্বন ডাইঅক্সাইডটাকে, এই বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা এলো উদ্ভিদরা সেই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটাকে আবার বিয়োজকরা বিয়োজিত করছে। তো এইভাবে চক্রাকার পথে কার্বনের সাইকেলটা হচ্ছে। হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্সড দ্য কার্বন সাইকেল। মানুষের কাজকর্ম এই কার্বন সাইকেলের উপর অনেক প্রভাব বিস্তার করে। র্যাপিড ডিফরেস্টেশন অ্যান্ড ম্যাসিভ বার্নিং অফ ফসিল ফুয়েল ফর এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্ট হ্যাভ সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য রেট অফ রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন্টু দ্য অ্যাটমসফিয়ার। তো বায়ুমণ্ডলে তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে, তার সঙ্গে উদ্ভিদরা খাদ্য তৈরির জন্য সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার গ্রহণ করছে, এভাবে একটা সাম্যাবস্থা বজায় রাখছে। কিন্তু মানুষের অনেক কাজকর্মের জন্য এই সাম্যাবস্থা বিঘ্নিত হচ্ছে এবং
কার্বন ডাইঅক্সাইডটা খুব বেশি পরিমাণেই বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। কারণ কি যে তারা ডিফরেস্টেশন, যে প্রচুর পরিমাণে তারা গাছ কেটে ফেলছে। প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলার জন্য কি সালোক সংশ্লেষ করার জন্য যতটা আগে কার্বন ডাইঅক্সাইড নিত, এখন আর ততটা কার্বন ডাইঅক্সাইড লাগছে না। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। ম্যাসিভ বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি প্রচুর পোড়ানো হচ্ছে। এর ফলে কি কার্বন ডাইঅক্সাইড প্রচুর উৎপন্ন হচ্ছে এবং বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। তো এইভাবে কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্টে লাস্ট চ্যাপ্টার যেটা আছে সেটা এটা ডিটেলসে পড়তে হবে। তো এটা ছিল কার্বন সাইকেল, যে কোথায় উৎপাদন হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, তারপর কী কী ক্ষতিকর প্রভাব আছে, কে কে এর উপর প্রভাব বিস্তার করছে, সমস্ত কিছু এখানে বলা হলো। তো এখানে একটা চিত্র আছে কার্বন সাইকেলের, যে এই যে অ্যাটমসফিয়ারে কার্বন আছে, অর্গানিক সেডিমেন্ট, অর্গানিজমকে ডিকে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে আছে, যেটা প্ল্যাঙ্কটন, অ্যাকোয়াটিক ফুড চেন, এখানে কার্বন ডাইঅক্সাইডই করছে। তো রেসপিরেশন বা ডিকম্পোজিশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডলে গেল। বার্নিং অফ ফরেস্ট এবং অর্গানিক ডেব্রিসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গেল। কম্বশন অফ ফসিল ফুয়েল ভেহিক্যালস, ইলেকট্রিসিটি, হিট, এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গেল। আর এই যে শুধুমাত্র ফটোসিনথেসিস, এই ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদের মধ্যে এলো। সেই উদ্ভিদটাকে প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করলো। এইভাবে কি ডিডিটাস ফুড জেনে গেল। তো এইভাবে কি কার্বনটা চক্রাকারে চলতে থাকছে এবং কোনোদিন নিঃশেষিত হচ্ছে না। তো এরপরে যেটা আসছে সেটা হলো ফসফরাস সাইকেল। এবার আসছে ফসফরাস সাইকেল, সেডিমেন্টেশন যেটা ছিল তার মধ্যে এটা পড়ছে। তো ফসফরাস ইজ এ মেজর কনস্টিটিউয়েন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেম। তো জীবেদের মধ্যে যে কোষ পর্দা থাকে তার মধ্যে যে ফসফোলিপিড, সেটা ফসফরাস দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, তার মধ্যে ডাইফসফেট, যে ফসফরাস থাকে, ফসফেট গ্রুপ থাকে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে। নিউক্লিওটাইডের মধ্যে ফসফেট গ্রুপ থাকে। সেলুলার এনার্জি ট্রান্সফার সিস্টেম, যেমন এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেখানে ফসফরাস আছে। তো বায়োলজি অনেক পার্টেই ফসফরাস আছে, জীবের অনেক পার্টেই ফসফরাস দিয়ে গঠিত হয়। Many animals also need large quantities of this element to make cells, bones and teeth. অনেক জীব আছে যাদের প্রচুর পরিমাণে ফসফরাসের দরকার হয়। কী কারণের জন্য? তাদের সেল বা খোলক তৈরি করার জন্য। যেমন শামুকের খোলক আছে, সেটা তৈরি করার জন্য ফসফরাস লাগে। বোনস অ্যান্ড টিথ, তারপর হাড় তৈরি করার জন্য ফসফরাস লাগে। টিথ, দাঁত তৈরি করার জন্য ফসফরাস লাগে। তো জীবের মধ্যে কত ফসফরাস? জীবের অনেক পার্টের মধ্যে ফসফরাস আছে, অনেক পার্ট তৈরি করতে ফসফরাস লাগছে। The natural reservoir for phosphorus is rock which contains phosphorus in the form of phosphate. তো এটা আমরা আগে দেখেছি যে ফসফরাসের রিজার্ভার হচ্ছে কি বা উৎস হচ্ছে কি, যে রক, যে রক আছে বা যে পাথর আছে সেগুলো হচ্ছে এর রিজার্ভার। এবং ওখানে কিন্তু এটা ফসফরাস হিসাবে থাকে না, সেটা একটা যৌগ হিসাবে থাকে। সেই যৌগটার নাম হচ্ছে ফসফেটস, PO3, PO4 ইত্যাদি হিসাবে থাকে। When rocks are weathered, minute amount of these phosphate dissolve in soil solution and are absorbed by the root of the plant. যে পাথরগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তো তখন কী হয় যে খুব অল্প পরিমাণে ফসফেট যেগুলো আছে সেগুলো মাটির সঙ্গে দ্রবীভূত হয়ে যায়, মাটির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। যে জলে মাটির মাধ্যমে যে এই যে ফসফেটগুলো আছে অল্প পরিমাণ, সেগুলো দ্রবীভূত হয়ে যায় অ্যান্ড আর অ্যাবজর্ব বাই দ্য রুট অফ দ্য প্ল্যান্ট, এবং উদ্ভিদের মূলের মাধ্যমে সেগুলো গৃহীত হয় ফসফেট রূপে। মিনারেল নিউট্রিশন চ্যাপ্টারে দেখেছি, PO4-3 রূপে, PO3-4 রূপে সেগুলো শোষিত হয়। তো এই যে ফসফেটগুলো ছিল রকের মধ্যে, পাথরের মধ্যে, সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে বিভক্ত হয়ে গেল, তারপর সেগুলো দ্রবীভূত হলো, তারপর নিচের দিকে গেল, তারপর মাটির যে মূল আছে সেই মূলের মাধ্যমে গাছ সেটাকে সংগ্রহ করলো। হার্বিভোরস অ্যান্ড আদার অ্যানিমালস অবটেন দিস এলিমেন্ট ফ্রম প্ল্যান্ট। তো প্ল্যান্ট কী করলো, খাদ্য তৈরির জন্য সেই ফসফরাসটাকে কাজে লাগালো। তাহলে কি এবার খাবারের মধ্যে ফসফরাসটা চলে গেছে, এবার সেটা খাদ্য চেনে, ফুড চেনে চলে যাবে, এবং সেখানে হার্বিভোর যখন প্ল্যান্টকে খাবে তখন হার্বিভোরের মধ্যে সেই ফসফরাসটা যাবে। হার্বিভোরকে যখন কার্নিভোররা খাবে তখন কার্নিভোরের মধ্যে সেই ফসফরাস যাবে। এভাবে কি ফুড চেনের মাধ্যমে ফসফরাসটা বাহিত হবে।
The waste product and the dead organism are decomposed by phosphate solubilizing bacteria releasing phosphorus. তারপর যখন প্রত্যেকটা ট্রপিক লেভেলে চলে গেল, এবার যখন ওয়াস্ট প্রোডাক্ট আসবে যে মলমূত্র তার মাধ্যমে, বা ডেড অর্গানিজম যে এই উদ্ভিদগুলো বা এই হার্বিভোর্সগুলো কার্নিভোর্সগুলো যখন মারা যাবে, তখন সেই লাশগুলো থেকে কী হবে, ডিকম্পোজড বাই ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া রিলিজিং ফসফরাস। ফসফেটকে দ্রবীভূত করতে পারে এমন ব্যাকটেরিয়া কী করবে, এনজাইম ক্ষরণ করবে, সেই ফসফরাসটাকে দ্রবীভূত করবে এবং যে ফসফরাস ছিল সেটাকে আবার মাটিতে নিয়ে আসবে। তাহলে কি, মাটি থেকে উদ্ভিদ সংগ্রহ করেছিল সেটা ফুড চেনের মাধ্যমে বাহিত হলো, আবার যখন তারা মারা গেল তখন বিয়োজকরা তাকে বিয়োজিত করে ব্যাকটেরিয়ার মাধ্যমে, ব্যাকটেরিয়ারা উৎসেচক নিঃসৃত করে সেই ফসফেটটাকে সেখান থেকে আবার ফসফরাসটাকে নিয়ে আসলো, এবং এইভাবে কি ফসফরাসটা চক্রাকারে বাহিত হতে থাকলো। আনলাইক কার্বন সাইকেল দেয়ার ইজ নো রেসপিরেটরি রিলিজ অফ ফসফরাস ইন্টু অ্যাটমসফিয়ার। যে কার্বন সাইকেলে কী হয়েছিল, যে শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনটা কি বায়ুমণ্ডলে যাচ্ছিল, কিন্তু ফসফরাসে তো তা হয় না। ক্যান ইউ ডিফারেন্স বিটুইন দ্য কার্বন অ্যান্ড দ্য ফসফরাস সাইকেল? তো অনেকগুলো ডিফারেন্স আছে। ওটা হচ্ছে গ্যাসিয়াস, এটা সেডিমেন্ট। ওটা রেসপিরেশন আছে, এখানে রেসপিরেশনের কোনো ভূমিকা নেই। ওটার বিস্তৃতি বেশি, এটা বিস্তৃতি কম। তারপর অনেক অনেক ওটা কার্বন ডাইঅক্সাইড রূপে থাকে, এটা ফসফেট রূপে থাকে। ওটা রিজার্ভার হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা রিজার্ভার হচ্ছে সেডিমেন্ট, আর্থ ক্রাস্ট। তো এইভাবে অনেকগুলো পার্থক্য করা যেতে পারে। তাহলে এটা চেনটা বোঝা গেল যে প্রথমে ফসফরাসটা, তো নিচে চেন আছে সেটা দেখিয়েছি, তাহলে হলো। The other two major and important difference between carbon and phosphorus cycle হচ্ছে ফার্স্টলি প্রথমত অ্যাটমসফেরিক ইনপুট অফ ফসফরাস থ্রু রেনফল আর মাচ স্মলার দ্যান কার্বন ইনপুট। যে প্রথম পার্থক্য এখানে আছে, যে প্রথম পার্থক্য হচ্ছে যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা আসছে অনেক প্রক্রিয়ার মাধ্যমে, সেটা কি, সেটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, দহন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে, ডিকম্পোজিশন প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে। সেই কার্বন ডাইঅক্সাইড আসার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কিন্তু সেটা অতি নগণ্য। অ্যান্ড সেকেন্ডলি, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অফ ফসফরাস বিটুইন অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট আর নেগলিজেবল। এবং তাছাড়া ফসফরাস গ্যাসিয়াস এক্সচেঞ্জও হয় না। কার্বন যখন কার্বন ডাইঅক্সাইড রূপে উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, বিনিময় হচ্ছে, এর সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্রহণ করছে, প্রাণীরা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগ করছে, উদ্ভিদরা শ্বসন প্রক্রিয়ার মধ্যে ত্যাগ করছে, আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে গ্রহণ করছে, এভাবে যে এক্সচেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ফসফরাসের ক্ষেত্রে হয় না। তো এই যে ফসফরাস সাইকেলটা বললাম, এটা একটা সিম্পল একটা মডেলের মাধ্যমে দেওয়া আছে। তো এটা কি আছে, যে প্রথমে রক মিনারেলস ছিল, একটা ছোট্ট চিত্রের মাধ্যমে দেওয়া আছে যে রক মিনারেল বা পাথর, সেটা ভেঙে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হলো, সেখান থেকে সয়েল সলিউশন তৈরি হলো। যে ফসফেট ছিল সেই ফসফেটগুলো দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করলো। তো তারপরে কী করলো, এই যে সয়েল সলিউশন সেটা কি প্রডিউসার মানে উদ্ভিদরা খাদ্য হিসেবে গ্রহণ করলো, তাদের মূলের মাধ্যমে শোষণ করলো, শোষণ করার পরে সেটা খাদ্য তৈরি করলো, সেই খাদ্যটাকে কনজিউমাররা খেলো, কনজিউমার তারপর প্রডিউসার, এরা প্রত্যেকেই মারা গেল, মারা যাওয়ার পর ডেট্রিটাস তৈরি করলো, সেই ডেট্রিটাসকে ডিকম্পোজিশন করলো, তারপর সেটা আবার সয়েল মাটিতে ফিরে গেল। তো এভাবে ফসফরাসটা সাইকেলই চলতে থাকলো, চক্রাকারে আবর্তিত হতে থাকলো। তো এই দুটো সাইকেলই দেখলাম, কার্বন সাইকেল, ফসফরাস সাইকেল। এবার নেক্সট যে পার্ট সেটা হলো ইকোসিস্টেম সার্ভিসেস। A healthy ecosystem are the base for a wide range of economic, environmental and aesthetic goods and services. যে যদি কোনো জায়গার ইকোসিস্টেম বাস্তুতন্ত্র হেলথি বা স্বাস্থ্যবান হয়, মানে কি খুব সুন্দর থাকে, স্বাভাবিক থাকে, তো সেটা যে কোনো দেশের অর্থনৈতিক, তারপরে পরিবেশিক এবং অ্যাস্থেটিক মানে আত্মিকগত যে সেই মালপত্র, তারপর সমস্ত দিক দিয়ে উপকার করে, সেটা দেশের উন্নতি ঘটায়, মানুষের নিজেদের ভালো লাগে, সমস্ত দিক দিয়ে উন্নত হয়। দ্য প্রোডাক্টস অফ ইকোসিস্টেম প্রসেস আর নেমড অ্যাজ ইকোসিস্টেম সার্ভিসেস। এবং ইকোসিস্টেম থেকে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় তাদেরকে ইকোসিস্টেম সার্ভিসেস বলে। ফর এক্সাম্পল, এ হেলথি ফরেস্ট ইকোসিস্টেম পিউরিফাই এয়ার অ্যান্ড ওয়াটার, mitigate drought and food floods, cycle nutrients, generate
fertile soil, provide wildlife habitat, maintain biodiversity, pollinate crop, provide storage site for carbon, and also provide aesthetic, cultural and spiritual value. তো এটা অনেক কিছু বলা আছে যে একটা হেলথি ইকোসিস্টেম কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একে একে এখানে কি কি আছে, যে যদি ইকোসিস্টেম হেলথি হয়, খুব স্বাস্থ্য ভালো থাকে, বাস্তুতন্ত্র যদি স্বাভাবিক থাকে, খুব ভালো থাকে, তো কি কি হবে? পিউরিফাই এয়ার অ্যান্ড ওয়াটার, বাতাস এবং জল যেটা আছে সেটা পিউরিফাই হবে, শুদ্ধ থাকবে, বিশুদ্ধ থাকবে। মিটিগেট ড্রাফট অ্যান্ড ফ্লাডস, বন্যা এবং খরা হবে না, খরা এবং বন্যা প্রতিহত হবে। সাইকেল নিউট্রিয়েন্টস, এই যে ফসফরাস সাইকেল, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, নিউট্রিয়েন্টের সাইকেলগুলো স্বাভাবিক থাকবে, ব্যালেন্সে থাকবে। জেনারেট ফার্টাইল সয়েল, তারপর মাটি উর্বর হবে। প্রোভাইড ওয়াইল্ড লাইফ হ্যাবিট্যাট, যে বন্য যে সমস্ত জীবজন্তু আছে তাদের থাকার জায়গা বা পরিবেশ, বাসস্থান খুব সুন্দর থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না। মেনটেন বায়োডাইভার্সিটি, জীবমণ্ডলের যে বৈচিত্র্য, জীববৈচিত্র্য সেটা মেনটেন থাকবে। পলিনেট ক্রপস, বিভিন্ন যে শস্য আছে সেগুলো সহজেই পলিনেট হবে, মানে পরাগযোগ হবে। প্রোভাইড স্টোরেজ সাইট ফর কার্বন অ্যান্ড কার্বন, যে স্টোরেজ সাইট, কার্বন যে কার্বন খুব সহজে জমা হওয়ার জায়গা পাবে। অ্যান্ড অলসো প্রোভাইড অ্যাস্থেটিক, কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালু। তাছাড়া অ্যাস্থেটিক, তারপর কালচারাল বা সমাজগত, স্পিরিচুয়াল বা আত্মিক বা ধার্মিকগত ভ্যালু বৃদ্ধি করবে। Though value of such services of biodiversity is different to determine, it seems reasonable to think that biodiversity should carry a healthy price tag. যে এইখানে যে সমস্ত সার্ভিসের কথা বলা হলো, যে সমস্ত উপকারের কথা বলা হলো, সেগুলো তো টাকা দিয়ে মাপা যাবে না, কিন্তু তবুও একটা চেষ্টা করা যেতে পারে, একটা একটা আইডিয়া করা যেতে পারে, একটা ভাবনা করা যেতে পারে। তো সেরকম ভাবনা একজন করেছিলেন, তিনি নাম হচ্ছেন রবার্ট কনস্ট্যান্টা। তো কী হয়েছিল যে রবার্ট কনস্ট্যান্টা অ্যান্ড হিজ কলেজিয়াস হ্যাভ ভেরি রিসেন্টলি ট্রাইড টু পুট প্রাইস ট্যাক্স অন ন্যাচারালস লাইফ সাপোর্ট সার্ভিসেস। যে রবার্ট কনস্ট্যান্টা এবং তার যে কলেজিয়াস বা দল, মানে তার যে দলের মধ্যে যে সমস্ত লোক ছিল, তারা কী করেছিলেন যে এই যে ইকোসিস্টেম সার্ভিস পাচ্ছি, ইকোসিস্টেম থেকে যে সমস্ত উপকারগুলো আমরা পাচ্ছি, তাদেরকে একটা, সেটার দাম কতটা হতে পারে সেটা তারা নির্ণয় করার চেষ্টা করেছিলেন। Researchers have put an average price tag of $33 trillion a year on these fundamental ecosystem services. যে একটা রিসার্চের মাধ্যমে জানা গেছে, তাদের রিসার্চের মাধ্যমে জানা গেছে যে যে প্রতি বছর যে ইকোসিস্টেম সার্ভিসটা আমরা পেয়ে থাকি, সেটা যদি আমরা একটা মূল্য দিতে চাই, তো সেটা প্রায় হবে কত? $33 ট্রিলিয়ন। প্রতি বছর $33 ট্রিলিয়ন। তাহলে কতটা বেশি? অনেকটাই বেশি। হুইচ আর লার্জলি টেকেন ফর গ্রান্টেড, যেটাকে অনেকটাই বেশি মনে করা হয়, বিকজ দে আর ফ্রি, এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা দিতে হচ্ছে না, কোনো কিছু আমাদেরকে দিতে হচ্ছে না, পরিবেশ আমাদেরকে বিনা পয়সাতে এত কিছু দিচ্ছে, প্রায় $33 ট্রিলিয়ন প্রতি বছর দিচ্ছে। This is nearly twice the value of the global gross national product GNP, which is $18 trillion. তো প্রতি বছর যে সারা পৃথিবীতে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যে যতগুলো প্রোডাক্ট তৈরি হয় বিভিন্ন কোম্পানি, তারপর মানুষের দ্বারা যে প্রোডাক্ট তৈরি হয়, সেটা হয় কত? $18 ট্রিলিয়ন। 18 ট্রিলিয়ন তৈরি হয়, কিন্তু পরিবেশ থেকে আমরা পাচ্ছি $33 ট্রিলিয়ন। কতটা বেশি? Out of the total cost of various ecosystem services, the soil formation accounts for about 50%. যে এই যে ইকোসিস্টেম সার্ভিসটা পাচ্ছি, তার যে $33 ট্রিলিয়ন, তো তার 50%-এরও বেশি হচ্ছে মাটি প্রদান করে। কারণ মাটি থেকে বন তো, উদ্ভিদ আছে, উদ্ভিদ থেকে তো বেশি তৈরি হয়, মাটি থেকে শস্য তৈরি হয়, মাটি থেকে উদ্ভিদ তৈরি হয়, সেই উদ্ভিদ কত কিছু প্রদান করছে, কার্বন ডাইঅক্সাইড প্রদান করছে, সেখান থেকে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ প্রদান করছে। তো 50%-এরও বেশি হচ্ছে মাটি থেকে। অ্যান্ড কন্ট্রিবিউশন অফ আদার সার্ভিস লাইক রিক্রিয়েশন অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং আর লেস দ্যান 10%। তারপর নিউট্রিয়েন্ট সাইক্লিং, যে কার্বন সাইকেল, ফসফরাস সাইকেলে যে সাইক্লিং পড়লাম, তারপর রিক্রিয়েশন, যে নতুন কোনো কিছু তৈরি করা, এগুলো থেকে আসে 10%।
দ্য কস্ট অফ ক্লাইমেট রেগুলেশন অ্যান্ড হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ আর অ্যাবাউট 6%। আর এই যে জলবায়ু নিয়ন্ত্রণ, তারপর বিভিন্ন জীবজন্তুর জন্য যে বাসস্থান, এই সমস্ত থেকে আসে 6%। তো কোনটা থেকে কত পার্সেন্ট আছে সেটাও একটা আইডিয়া করে বলা আছে। মাটি থেকে আসছে 50%-এর বেশি। রিক্রিয়েশন আর নিউট্রিয়েন্ট সাইক্লিং থেকে হচ্ছে প্রত্যেকটার জন্য 10%, ইচ প্রত্যেকটার জন্য। রিক্রিয়েশন 10%, নিউট্রিয়েন্ট সাইক্লিং 10%। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে 6%, হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ হচ্ছে 6%। তো একটা আইডিয়া দেওয়া আছে, আর কিছুই নেই। তো চ্যাপ্টার শেষ। এরপরে সামারি আছে, কিছু কোশ্চেন আছে, সেগুলো দেখে নেবে, প্রবলেম হলে বলবে। তো চ্যাপ্টার শেষ করলাম, 4টে ভিডিও লাগলো। এরপরে নেক্সট চ্যাপ্টার শুরু করা হবে। তো এই ভিডিওর দ্বারা যদি কিছুটা ভালো লেগে থাকে, কোনো উপকার হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। কোনো কিছু যদি বলার থাকে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, কোনো সাজেশন দেওয়ার থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কিংবা যদি কোন চ্যাপ্টারটা আগে করলে ভালো হয় সেটা বলার থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে, তাই এটা তাদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।